না, র্যাগিং তখন মারাত্মক ছিল। অনেক সময় র্যাগড হয়েছি। পিচ বেন্ড দিয়ে আমাকে পিচ দিচ্ছেন, আমাকে পিচ বুঝতে হবে। যখনই করতে যাচ্ছি উনি পিচটা বাড়িয়ে দিচ্ছেন। সাদা জুতো পরে এসছে, পলিশ নিয়ে এসে পুরো কালো, সে নিচে আমার জুতো। তো আমাদের সময় গান বাজনা শেখাটা একটা বিলাসিতা ছিল। তখনকার দিনের বাবা মা দা এরকম ভাবে ভাবতেন যে বিবিধ ভারতী শুনলে ছেলে উচ্ছন্নে যাবে। লারেলাপ্পা গান বলা হতো তখন। আমি কোনো মিউজিক্যাল ফ্যামিলি থেকে আসিনি। অদ্ভুতভাবে আমি নোটেশনস ছাড়াই গান বাজাতে পারতাম। সুদিন দাশগুপ্ত পেছন থেকে নাকি বাবাকে ইশারা করেছিলেন, দাঁড়ান। আমার গুরু হচ্ছেন মিস্টার ভি বালসারা আর ওয়াইএস বুল। আমাদের এখানে কিন্তু বলবো মিউজিশিয়ানদের স্কিল অনেক বেশি। সে সময় কিন্তু একসাথে সবাই কাজ করত, এখন বন্ধ হয়ে গেছে। তোমার মতন কাজ করছো বাড়িতে, একজন হয়তো মুম্বাইতে কাজ করছে, একজন মাদ্রাজে কাজ করছে এনএবিসি শো করার জন্য। প্রবাসী বাঙালিরা কিন্তু অনেক বেশি বাঙালি আমাদের কলকাতার বাঙালির থেকে। কখনো দেখিনি কেউ আমাদের সঙ্গে বাংলা ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করছে। আমরা এখানে যারা কলকাতাতে থাকি বেশি বিদেশি অনা দেখাই। নমস্কার, বৈঠকখানার নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই পৌষের ঠান্ডা আপনারা উপভোগ করছেন। আর এই পৌষ মাসের এই নতুন শীতে আজকের যিনি আমাদের অতিথি তিনি আমাদের কাছে খুব স্পেশাল। সেটা কেন আমরা আড্ডা মারতে মারতে আপনাদেরকে বলবো। তিনি খুব ভালো একজন সঙ্গীত শিল্পী। তিনি খুব ভালো কলকাতার একজন খুব নামকরা কিবোর্ডিস্ট। তার সঙ্গে তিনি আরও অনেক কিছু বাজাতে পারেন, অনেক কিছু করতে পারেন। দেশ বিদেশে তিনি পারফর্ম করেন। শুধু তাই না, তিনি আরও তার কাজ দিয়ে আরও নতুন নতুন যারা শিল্পী ঘুরে আসছেন তাদেরকে সাহায্য করেন, তাদেরকে অনুপ্রেরণা দেন। কলকাতার বুকে যারা সঙ্গীত শিল্পী তাদের অনেকেই এনাকে চেনেন। তাহলে চলুন তার সঙ্গে আমরা আড্ডা মারি, তার সম্বন্ধে জানি, তার যাত্রাপথ সম্বন্ধে জানি এবং আমরা একটু ইন্সপায়ার্ড হই তার থেকে। তাই চলুন আপনার সঙ্গে আলাপ করিয়ে দিই আজকের অতিথি কিবোর্ডিস্ট দেবাশিস বাবুর সঙ্গে। নমস্কার। 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 কেমন আছো? এই তো ভালো, তুমি কেমন? একদম ঠিকঠাক। বেশ। তোমাকে তো আমি এটা বলতে পারবো না যে কেমন কীভাবে আসলে বা খারাপ লাগলো কিনা, কারণ আজকে যে স্টুডিওতে শ্যুট হচ্ছে দেবাশিস বাবু তার একজন কর্ণধার। বাকিটা পরে এসে আপনাদেরকে বলবো আস্তে আস্তে চলতে চলতে। তো দেবাশিস দা, তোমার যাত্রা শুরু কী হবে? শুরুটা গান দিয়ে। আচ্ছা, গান গাইতে? যেমন আমাদের মধ্যবিত্ত পরিবারে হয় যে একটা সঙ্গে একটা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস থাকতে হবে, অন্তত মানে আমাদের সময়টাতে তাই ছিল। কিন্তু মানে অনেক কষ্ট করে, মানে যুদ্ধ করে করতে হতো। কিন্তু সেই রকমভাবেই বাবা মনে হয়েছিল যে হিন্দি গান টান শুনে ফেললে ছেলে খারাপ হয়ে যাবে। তাই সেই জন্য একজন মাস্টারমশাইকে দিয়ে একদম রবীন্দ্রনাথের গান এই সমস্ত দিয়ে শুরু হয়েছিল আর কি। আচ্ছা, এই একটা সুন্দর কথা বললে তুমি, হিন্দি গান শুনলে খারাপ হয়ে যাবে। এটা আমি আমাদের বাবাদের মুখেও শুনেছি ওই সময়। তো এইটা মানে কি ছিল যে হিন্দি গান শুনলে কেন খারাপ হয়ে যাবে? মানে তোমাদের সময় তো আমি ধরছি 80-র দশক, তখন অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী এরা রুল করছে। তো আইডিয়াটা কি ছিল? আইডিয়াটা মানে কি, দেখো তখন তো রেডিও, তখন তো আর কোনো মাধ্যম ছিল না, একমাত্র রেডিওটাই হচ্ছে মাধ্যম। এবং সেখানেও ওই ক্যালকাটা এ আর বি মানে বিবিধ ভারতী, ওটা আমাদের শোনার এখতিয়ারে ছিল না। আচ্ছা, বিবিধ ভারতী মানে হচ্ছে ওটা ওই যে কয়েকটা ওয়ার্ড, মানে মাইন্ড ল্যাঙ্গুয়েজ। তো আমি নিজেই খারাপ লাগছে বলতে, লারেলাপ্পা গান বলা হতো আর কি তখন। মানে তখনকার দিনের বাবা মা দা এরকম ভাবতেন যে বিবিধ ভারতী শুনলে ছেলে উচ্ছন্নে যাবে। হ্যাঁ, তো সেই আর কি, মানে বলিউডকে তখন এইভাবেই দেখা হতো। আর আমাদের বাংলা কালচার আর ওই কালচারটাকে এখন যেমন আমরা পুরোটাই ফ্রি, সেটা কিন্তু তখন ছিল না। এটা খুব সুন্দর একটা পয়েন্ট বললে। এটাতে আমরা এটা পরের দিকে আসছি, নিশ্চয়ই ডিসকাস করা যাবে। তো তুমি সঙ্গীত শিল্পী হিসেবে, মানে গায়ক হিসেবে শুরু করলে জার্নি। হ্যাঁ, তারপর মানে তখন আমার ক্লাস 3 অথবা 4, সেই সময় বাবা একদিন আমাকে, আসলে ইনফ্যাক্ট তা এটা বলতে গেলে তার আগে বলতে হবে যে আমার বাবার মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়
পোস্টেড ছিলেন, আচ্ছা। কারণ উনি একটা গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন। তো সেই সূত্রে ওনার মেইন জায়গা ছিল মানে চাকরির স্থল, সেটা হচ্ছে দিল্লি। তো সেই দিল্লি থেকে যখন কলকাতায় চলে এলাম আর কি, তো সেই সময় তো একেবারেই ছোট, কিন্তু আমি একটা হিন্দি বলয় থেকে এসেছি, তো যে কারণের জন্য আমার পুরো ব্যাপারটাই হিন্দি ওরিয়েন্টেড ছিল। মানে তো কোথায় বাড়ি ছিল যেন? না, আমাদের মানে আমার জন্ম হচ্ছে দিল্লিতে, আচ্ছা আচ্ছা। সাফদরজং তাহলে হসপিটাল। তো পুরো হিন্দি দিয়ে শুরু তোমার। হ্যাঁ, মানে আমার মানে দেখো ওই বয়সে তো হিন্দি বাংলার বলে আলাদা করে হ্যাঁ। কিছু নেই, ল্যাঙ্গুয়েজ তখন আমি সেভাবে জানিই না, কিন্তু প্রথম ভাষাটা যেটা শুনেছি সেটা কিন্তু হিন্দি। আচ্ছা। তো যে কারণের জন্য কি হয়েছে, তো বাবার ভয় ছিল যে বাংলাটা বোধহয় মানে সবই বোধহয় হিন্দির ওরিয়েন্টেড যাব। তো সেই কারণের জন্য যেহেতু বাবা নিজেও একটু কালচারাল মনোভাবাপন্ন ছিলেন, নিজে গিটার বাজাতেন, তো সেইটা আমার কানের প্রথম থেকেই ছিল। বাবাদের একটা আসর বসতো, তো সেখানেও তোর গিটারের তো কোনো ল্যাঙ্গুয়েজ নেই, কিন্তু কলকাতায় আসার পর বাবার মনে হলো যে যদি হিন্দি গান দিকে ঝুঁকে যাই, সেই জন্য বাবা একদিন আমাকে হাতে ধরে নিয়ে গিয়ে ওই মাস্টারমশাইয়ের কাছে নিয়ে গেলেন। আমার মাস্টারমশাই, প্রথম মাস্টারমশাই ছিলেন শঙ্করেন্দু গঙ্গোপাধ্যায়, যার কাছে আমাকে গানে ভর্তি করলেন বাবা। বলো তারপর কি জানতে চাইছো? না, খুব সুন্দর একটা আমি ইমাজিন করছিলাম দিল্লিতে 80-র দশকে রাইট। কেউ একজন বসে গান শিখছে ওই সময়, এবং তারপর সেখানে রবীন্দ্রসঙ্গীত চর্চা চলছে। খুব ভালো একটা আইডিয়া। তারপর কলকাতা আসলে কি হবে? হ্যাঁ, কলকাতায় যে এলাম সেই সময় তো আমাদের ভাড়া বাড়ি, হুম। স্ট্রাগল লাইফ অনেকটাই। আর সেই সময় তো ঠিক এখনকার মতন এরকম ছিল না। হুম। আর তো সেই আর কি বাবা অনেক চেষ্টা করে এগুলো করা হয়েছে। ইনফ্যাক্ট জানো তো আমাদের সময় গান বাজনা শেখাটা একটা বিলাসিতা ছিল। মানে এখনো এখন আছে, যেমন নেই বলবো না। জানি না, কিন্তু সেই সময়টা তো ছিলই। অনেক মানে মেয়েরা গান বাজনা শিখলে তো বলতো যে গান বাজনা শিখছে এরকম আর কি। হ্যাঁ, ওটা তো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি। সেটা কোনো কোনো পরিবার ভাবতো, সবাই ভাবতো না। সবাই ভাবতো যে কেন আবার এটা এই বিলাসিতা কেন, এটা তো একটু উচ্চবিত্ত মানুষরা করে। এখন যেমন ধরো ছেলে মেয়েদের প্রথম থেকেই আমরা ভাবি যে আর্ট অ্যান্ড কালচারে দেবো, বা বিভিন্ন যার কোন দিকে কার ন্যাক। তখনকার দিনে ন্যাক তোমার কি ছিল সেটার দিকে তোমাকে জিজ্ঞেসই করা হতো না, তোমাকে এটা করতে হবে। এটা আমরাও ছিল। এগুলো ফেস করিনি, তোমাদের জেনারেশনের পর আমরা এসেছি, আমরা পাইনি, এখন বাচ্চারা একদমই পাচ্ছে। তাই, একদমই তাই। ইনফ্যাক্ট এই জেনারেশনটা হ্যাঁ। ঠিক তাই, মানে এরকমই চলতো আর কি। তো ওই টার্ন তুমি যদি বলো যে ওই গান শেখাটা, কিন্তু আমার ক্ষেত্রে কতগুলো জিনিস আমি বলবো যে গড গিফটেড যেটাকে বলা হয়, হুম। সেটা আমি না প্রথম থেকে ফিল করেছিলাম। কিরকম? ধরো রিদমটা আমি প্রথম থেকেই আমার মধ্যেই ছিল। মানে তখনকার ওই আমুলের যে টিনগুলো আসতো আর কি, মানে যেগুলো তার আগে আমি খেয়েছিলাম আর কি, সেই একটা বড় একটা ছোট, ওই দুটোকে আমি নিতাম, যেরকম দেখতাম আর কি, ওটাকে একটা বায়া আর তবলা করতাম আর কি। আর বড় কৌটোটা হচ্ছে বায়া, আর ছোট কৌটোটা হচ্ছে ডায়া, যেরকম হতো। হ্যাঁ। আমি ওই যখন গানগুলো গাইতাম, তো তখন ওটাকে আমি তবলার মতন বাজাতাম, কিন্তু কেউ কিন্তু আমাকে শেখায়নি। তো এরকম বেশ কিছু জিনিস ছিল যেগুলো এখন মনে হয়, তখন আমি জানতাম না, কিন্তু বাবাও বলেছেন যে সেগুলো অদ্ভুত ব্যাপার, যে হারমোনিয়াম ওই নাকি যখন প্রথম এসেছিল, আমি সারেগামাটা শুধু দেখিয়ে দিতে হয়েছিল, কিন্তু আমি নাকি মাঝে মাঝেই যে টিউনটা শুনতাম সেটা নাকি বাজাতে পারতাম। তো সেটা, এগুলো দেখো কিছু জিনিস না, এগুলো কোনো এক্সপ্লেনেশন নেই যে আমরা হয়তো নিয়ে আসি। তো সেরকম কিছুটা আমার হয়েছে। আর কিছুটা আমি বলবো যে সুযোগ আমি অনেকগুলো পেয়েছি। সুযোগ মানে কি, আমাকে বাড়ির থেকে ডেকে নিয়ে গেছে। হ্যাঁ, তো সেটা এটা কিন্তু এটা কখন, মানে কলেজে ছাড়ার পর? না, আমি ওই যে সময় আমি ধরো গান শিখতে গেলাম, আমার ৩-৪টে লেসন্স নেওয়ার পর, মানে ধরো ৩-৪ মাস পরেই। কত বছর বয়স তখন তোমার? তখন আমার ওই বললাম ক্লাস 4। আরে বাবা, অনেক ছোট থেকে কাজ হ্যাঁ, করছো তুমি। তো সেই মাস্টারমশাইয়ের কাছে মানে কোলের, আমি ইনফ্যাক্ট মনে আছে আমার মাস্টারমশাই আমাকে কোলে নিয়ে বসতেন,
আর আমি এরকম শুনতাম সব দিদিরা দাদারা সব গাইতো, তো আমার থেকে সবাই অনেক অনেক বড়, মানে সবাই আমার কাকা আর কি, কাকা কাকিমা এরকম আর কি। খুব একজন আদুরে দুজন ছিলে হয়তো, হ্যাঁ তখন, খুব আদুরে ছিল তখন। হ্যাঁ, একজন দুজন হয়তো আমার থেকে 3-4 বছরের বড়, কিন্তু আমার বয়সী কেউ ছিল না। আর তো যে কারণের জন্য আমি একটু আদর পেতাম, কিন্তু মাস্টারমশাই মারাত্মক এরকম বড় বড় চোখ করে তাকাতেন সেরকম। আর ওইখানে একটা মন্দিরে রাখা ছিল, তো হঠাৎ করে একদিন শুনেছি, এটা আমার মনে নেই আমার, তো মাস্টারমশাই দেখছেন যে আমি গানের সঙ্গে মন্দিরেটা বাজাচ্ছি, কেউ কিন্তু দেখায়নি আমাকে, কোনটা ক্লোজ হবে কোনটা ওপেন হবে সেটাও নাকি বাজাচ্ছি। তখন মাস্টারমশাই বললেন যে ওকে বাজাতে দাও। তো তারপরেই ওনার একটা প্রোগ্রামে উনি আমাকে অ্যাজ এ পারকাশনিস্ট নিয়েছিলেন। ওই বাহ! মানে আমি বলছি যে ক্লাস 4 এ যখন পড়ি সেই সময় নিয়ে উনি আমাকে 20 টাকা ফিস দিয়েছিলেন এবং সেই টাকাটা বাবা তুলে রেখেছিলেন। প্রথম পিস। হ্যাঁ, তো সেই সময় আমার বাজানোর কথাই নয়। কিন্তু ওই যে ওই বললাম না যে কিছু কিছু জিনিস আমি যে নিজেও জানি না যে কেন কিভাবে হতো, কিন্তু সেটা হয়েছিল। তো ওইটা একটা দেখো তাহলে আমি যেমন বলতে ধরো, পারি যে আপনার যিনি গুরুজি ছিলেন, হ্যাঁ, তিনি আপনাকে চিনতে পেরেছেন আপনার মধ্যে ট্যালেন্ট কি ছিল অনেক কম বয়সে। এটা না কিন্তু খুব কঠিন। সেটা তো বটেই। এটা কিন্তু খুব কঠিন, মানে খুব কম বয়সে এগুলো কেউ দেখে না খুব একটা। হ্যাঁ, মানে ওই যে ধরো ওই যে হুম, সুযোগটা দিল একটা প্রোগ্রামে বাজানো। হুম, তো প্রোগ্রামের বাজানো আমাকে প্রচুর প্রোগ্রামে নিতেন ওই হুম, সময়তেই। হুম, বা আমি আমার ফার্স্ট গান 'আকাশ জুড়ে হুম, শুনিনু', আমাকে উনি পুরো নোটেশনটাকে মুখস্থ করিয়েছিলেন গানের মতন করে। তো সেটা পরবর্তী সময়ে যখন আমি এখন যখন নোটেশন করতে যাই, মানে পেপারস করতে যাই, আমার কিন্তু ওই দিনকার বা ওই সময়ে যেভাবে আমরা শিখেছি আরকি, সেটা মারাত্মকভাবে কাজ করে। তো কোনো কিছুই ফেলা যায় না। ওই সময়েও ওই যে রেডিওতে বা ধরো প্রত্যেকটা পুজোতে আমাদের কাছে যে রেকর্ডস গুলো আসতো, তখন তো পুজোর গান, মানে হুম, তখন তো সারা বছর ধরে এরকম কিছু হতো না। 80s এই যে সময়টা তুমি আমরা ওই বাবা রেকর্ড সঙ্গীত বলে একটা বই নিয়ে আসতেন। তো ওটার মধ্যে প্রত্যেকটা ছবি দেওয়া থাকতো আর কোন রেকর্ড বেরোচ্ছে সেটা। ওটা আমার কাছে বিরাট, মানে শুধু আমার কাছে নয়, তুমি দেখবে যে যারাই ওই পিরিয়ডটাকে জানে আরকি, তারা কিন্তু সবাই বলবে যে ওইটা, মানে আর বাড়িতে একটা ফিয়েস্তা বা ক্যালিপসো এরকম থাকবে, হুম, মানে রেকর্ড প্লেয়ার। হুম, যেটা শুনে মানুষের বড় হওয়া মানে ওই পিরিয়ডের প্রত্যেকেই একই কথাই বলবে। হুম, হুম, তো আমার ক্ষেত্রেও তার আলাদা কিছু হয়নি। কিন্তু বাবা একদম মানে জোর করে ওগুলো শোনাতেন। তো যার যে কারণের জন্য সেটাও দেখো পরবর্তী সময়ে আমার কিরকম কাজে এসেছিল। শ্যামা, মানে রবীন্দ্রনাথের শ্যামা বা চিত্রাঙ্গদা, চণ্ডালিকা এইগুলো আমার সব মুখস্থ হয়ে গেছিল। বাহ! মানে ওই শুনতে, শুনতে রেকর্ডগুলো। পরবর্তী সময়ে মানে একটা টাইমে আমি ওই ধরো ওই টিন বাজিয়ে হুম, আমি পুরো শ্যামাটা গাইতে পারতাম। সেটা ধরো ক্লাস 7-8 এ। হুম, হুম, তো এটার জন্য কি হয়েছিল বলতো, যে মানে গানটা না অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিল। আর যেহেতু আমি গানের পরবর্তী সময়ে যখন মিউজিকে এসেছি সেটা আমি পরে বলছি। হুম, হুম। কিন্তু এইভাবে আমাদের সুযোগটা হয়েছিল। তো আর তুমি গান থামাচ্ছি, সরি। হ্যাঁ, সিউর। বলছি যে তুমি গান থেকে কি তুমি শেখার পর হ্যাঁ। ডাইরেক্টলি মিউজিশিয়ান শুরু করলে, না চাকরি-বাকরি কোথাও করতে না, না, মাঝে? ওটাও একটা টার্নিং পয়েন্ট। কিরকম? তো ওইটা দেখো, ওই টাইমে আমি বিধান শিশু উদ্যানে তখন ওই আর্ট অ্যান্ড কালচারে তখন আশিস দা বলে একজন, যিনি গীতবিতানের একজন খুব বড় অধ্যক্ষ ছিলেন, তিনি আমাদের শেখাতেন। আচ্ছা। তো বাবা ওখানেও ভর্তি করলেন। তো ওটা আমাদের প্রত্যেক শনিবার রবিবার ওটা হতো, ক্লাস হতো। আ বিধান শিশু উদ্যান। শ্রী অতুল্য ঘোষ ওটা করেছিলেন। তো সেখানে আমি যেতাম। তো ওই ক্লাসটার সময় তো ফাল্গুনী বলে একটা নাটক পুরো তাতে আমি পুরো প্লে করি আরকি। তো আ তো সেই সময়ে ধরো ওই ১৮টা ১৯টা গান, সেই গানগুলো আমাকে আ পুরো অন স্টেজে অপেরার মতন করে, শুধু আমি একা নই, একটা টোটাল টিম আরকি। যারা ফাল্গুনী জানে তাতে আম একজন বাউল আছে, অন্ধ বাউল, সেরম অন্ধ বাউল আমি হয়েছি। তো তার সঙ্গে ওই গানগুলো গাইতে হতো। তো এই সময়তে বাবার সঙ্গে আমাদের যেখানে দুধ আনতে যেতেন বাবা, তো সেখানে একজন
ভদ্রলোক হঠাৎ করে বললেন যে, "আপনার ছেলে তো গান বাজনা করে, আমার একটা কাজের দরকার। সুদিন দাশগুপ্ত একটা ওই অস্কার ওয়াইল্ডের হিংসুটে দৈত্য বলে একটা আ জিনিসের উপর কাজ করছেন। তো হিংসুটে দৈত্য মানে ওটা হচ্ছে শেলফিশ জায়ান্ট। সেটারই বাংলার একটা করা হচ্ছে আরকি। আচ্ছা। তাতে শিশুদের জন্য আমার কিছু বাচ্চাদের দরকার। তো যদি আপনার ছেলে করতে চায় তো আসতে পারে, একটা অডিশন হবে।" তো সেই এইচএমভি রিহার্সাল রুমে বাবা, ওই যে বললাম না যে সুযোগগুলো আসা, তোমাকে এই যে একটু আগে বলছিলাম। দেখো এরম তো হওয়ার কথাই নয়। কারণ আমি কোনো মা মিউজিক্যাল ফ্যামিলি থেকে আসিনি। মানে আমার কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না যে বাবা, মামা, কাকা কেউ এই মিউজিক প্রফেশন এ আছে। হুম, হুম। তো সেখানে আ বাবাকে হঠাৎ করে এরকম একটা অফার দেওয়া। তো বাবা আমাকে নিয়ে গেলেন সে রাসবিহারীতে, তখন বাসে করে যেতে হতো। হুম, আ ৯ নম্বর বা ১৫ নম্বর একটা স্ট্যান্ড ছিল, ডাবল ডেকার বাস। হুম, হুম। তুমি তো নিশ্চয়ই পেয়েছো। তো না, টেবল টেনিস আমি দেখিনি। ডাবল ডেকার দেখোনি। আমার খুব ডাবল দুঃখের ডেকার ব্যাপার। তখন তো খুব হ্যাঁ। একটা মানে খুব দারুণ ব্যাপার। আমার কাছে খুব একটা বড় ব্যাপার ছিল। ওপরে গিয়ে বসবো, হুম, হুম। অতটা রাস্তা যাবো। তো যাই ওখানে নিয়ে গেল। তো আমার কাছে তখন সুদিন দাশগুপ্তই বলো বা অংশুমান রায় বলো বা মান্না দে বলো, এরা সব রিহার্সালে তখন আসছেন। মান্নাদের সঙ্গে তুমি রিহার্সাল করেছো? হ্যাঁ, মানে মান্নাবাবু আসেননি। মান্নাবাবু কে আমরা পেয়েছি ডাইরেক্টলি এইচএমবি তে গিয়ে। ওর সাথে কাজ কিন্তু করেছেন? একদম। হ্যাঁ, সৌভাগ্যের ব্যাপার। তো কিন্তু অংশুমান রায়, তারপরে সুদিন দাশগুপ্ত, জটিলেশ্বর খুব মুখোপাধ্যায় বড়, বড় নাম সব। আর হচ্ছে অশোক রায়। অশোক রায় খুব মানে বড় একজন টিউনার। তো এই অশোক কাকুই আমাকে কিন্তু নিয়ে গেছিলেন। তো উনাদের সামনে আমি অডিশন দিলাম। তো পেয়েও গেলাম। অডিশনটা আসলে কোনো বড় কথা ছিল না। কারণ বাচ্চাদের ভয়েস লাগবে, অনেকের মধ্যে আমিও আছি। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু ব্যাপারটা হলো তারপরে ওখানে একটা এইচএমবি রিহার্সাল রুমে একটা পিয়ানো ছিল। তো সেই পিয়ানোটার লোভে আমি কি করতাম, আমাদের প্রায় ১৫ দিন টানা রিহার্সাল হয়েছিল। আর এইচএমবি রিহার্সাল রুম হচ্ছে একটা ব্রিটিশ লুকস, একদম মানে ঝকঝকে তকতকে। আ আগাগোড়া একটা বার্নিশ করা, মানে দরজা জানলা থেকে আরম্ভ করে মানে একটা তুমি পুরো ব্রিটিশ একটা লুকস পাবে। আর একটা অদ্ভুত সুন্দর গন্ধ। আর তুমি গেলেই তোমার ওখানে তুমি যদি গান বাজনা নাও হও, আমি এখনো সেই ছবিটা দেখতে পাই আরকি। ওই সময়ও ওখানে সাগর সেনের ৩ ছেলে, মানে প্রমিত, প্রিয়ম আর প্রীতম, ওরা ৩ জনেই ওখানে আসতো। আর আমি একদিন ওই পিয়ানোতে, তোমায় বললাম না যে হুম, আমি অদ্ভুতভাবে আমি নোটেশনস ছাড়াই গান বাজাতে পারতাম। হুম, হুম। আর যে রেকর্ডস গুলো আমাদের কাছে আসতো, সেই রেকর্ডস গুলোই আমি গানগুলো তুলে ফেলতাম। তো সাগর সেনের একটা গান আমি বাজাচ্ছি পিয়ানোতে। তো তখন যেরকম হয় ছোটবেলায় তো ক্লাস 4-5 এরকম বলছি। তো ওই প্রমিত এসে আমাকে বলছে, "তুমি আমার বাবার গানটা বাজাচ্ছ কেন? এটা তো তোমার অন্যায় কাজ করছো।" বলে এই নিয়ে মারামারি শুরু হয়ে গেল এরকম আরকি। তো এরকম আমি বাজাচ্ছি একদিন, সুদিন দাশগুপ্ত এসে পেছনে দাঁড়িয়েছেন। তো বাবা তো খুব ভয় পেয়ে গেছেন যে খুব বকবে বোধহয়। তো উনি, এটাও বাবার কাছে শোনা, আমার মনে নেই একদম। বাবা আমাকে বলেছেন যে সুদিন দাশগুপ্ত পেছন থেকে নাকি বাবাকে ইশারা করেছিলেন, দাঁড়ান। উনি শুনেছেন। শুনে উনি বাবাকে বললেন যে ও যদি কোনোদিন শিফট করে, মানে অ্যাজ এ মিউজিশিয়ান, খুব ভালো হতে পারে। তো এটা দেখো, তুমি ভাবো যে কতটা দূরদর্শী। তখন কিন্তু মানে আমার মিউজিকে আসার কোনো এনারা সব লেজেন্ড লোকজন, সব জানেন। একদমই মানে কোনো চান্সই নেই। মানে ভাবনা তো অনেক, মানে হুম, পিয়ানো কিনবো বা এরকম ব্যাপার তো ছিলই না। কিন্তু মিউজিশিয়ান হবো এরকম কোনো ব্যাপারই ছিল না। হুম, তখনও না। হুম, তো একদম অ্যাজ এ সিঙ্গার যাচ্ছি আরকি। মানে এবং সেটাও অ্যামেচারই। মানে ওই হুম, ঠিক আছে। আম একটা সাইড বাই সাইড কিছু হুম, একটা আছে। হুম, তো সুদিন দাশগুপ্ত তখনই বাবাকে বলেছিলেন যে এরকম ব্যাপার। কিন্তু পরবর্তী সময়টা আমি অনেকটা পরে বলছি। তো সুদিন দাশগুপ্ত আমাকে, আমি যখন ক্লাস 11 এ যখন আমি ভর্তি হতে যাচ্ছি, তো সেই সময় উনি কিন্তু আমাকে একটা আ লিখে দিয়েছিলেন। 11 না, ফার্স্ট ইয়ারে যখন ভর্তি হয়েছে গোয়েঙ্কা কলেজে, তখন আমি মিউজিক্যাল কোটাতে উঠে হুম, ঢুকেছিলাম হুম। আরকি। তো উনি তখন লিখে দিয়েছিলেন একটা পুরো বড় করে, সেটা সেই লেখাটা বোধহয় এখনো আছে আমার বাড়িতে। তো তাতে উনি লিখেছিলেন যে আমার মধ্যে অনেক
এই ট্যালেন্টটা আছে এবং অ্যাজ এ মিউজিশিয়ান যদি আমি কাজ করি আমি ভালো হবে এবং আমার মানে সাফল্য কামনা করে সেই ওটার বেসিসেই কিন্তু আমি ভর্তি হয়েছিলাম। কারণ আমার হুম। মার্কস খুব ভালো ছিল না। কিন্তু মিউজিক্যাল কোটায় তখন ভর্তি নিত। তো তখন আমি কিন্তু গোয়েঙ্কাতে চান্স পেয়েছিলাম শুধুমাত্র মিউজিক্যাল কোটায় এবং ওই সুধীন দাশগুপ্তের ওই লেখাটার জন্য। বাহ! তো এই আরকি মানে এই মিউজিক্যাল জার্নির ১ম দিকটা থেকেই আমি কিন্তু নানা রকমের সুযোগ পেয়েছিলাম। সেটা বলো আমাদের এই সুধীন দাশগুপ্তই বলো, আর আমি আরেকজনকে তুমি বোধহয় জানবে। তিনি হচ্ছেন উম আ আমার গুরু হচ্ছেন মিস্টার ভি. বালসারা। তো সেটাও একটা বড় ব্যাপার। আর ওয়াইএস মুলকি যার কথা বলতে যাচ্ছিলাম, এই ওয়াইএস মুলকি হচ্ছেন অ্যাকর্ডিয়নিস্ট এবং অত্যন্ত বড় একজন মিউজিক অ্যারেঞ্জার। তো উনাকে আমি দেখেছি যে কিভাবে উনি জল তরঙ্গ বাজান এইচএমবিতে, আর অ্যাকর্ডিয়ন কি করে বাজান এবং কি করে আমাদেরকে থেকে কাজগুলো নেওয়া আমি দেখেছি ওনাকে। তো সেইটাও কিন্তু আমার পরবর্তী সময়ে যে আমি যখন মিউজিক কাজ করতে গিয়েছি, এগুলো আমাকে কাজে দিয়েছে আরকি। তো ওয়াইএস মুলকি একটা বিরাট ফিগার। তো উনার মতন মানুষকেও আমি যে কাছ থেকে দেখতে পেয়েছি এটাও আমার একটা ব্লেসিংস বলতে পারো। তুমি অনেক বড়, বড় লোকের সঙ্গে তুমি কাজ করেছো। হ্যাঁ, এই সুযোগগুলো হয়েছে গো। এগুলো মানে হওয়ার ছিল না, কিন্তু হয়েছে। না, তুমি এটা হচ্ছে গিয়ে তুমি যদি আমার মনে হয় যদি খুব ভালো, ভালো লোকের সাথে থেকে তুমি ট্রেন্ড হও, তার একটা ছাপ থেকে যায়। এটা হ্যাঁ, সেটা তো আমার বটেই। মনে হয় তুমি এই জায়গাটা একটা ভাগ্য করে অনেক কিছু পেয়েছো তুমি। হ্যাঁ, তো এই যে মানে ধরো ওই যে বালসারাই হুম, সাহেবকে যে হুম, পেয়েছি, হুম, বালসারাজিকে, হুম, সেটাও অদ্ভুতভাবে। আমাদের যখন আমি ক্লাস 9 এ পড়ি, হুম, সেই সময়ে দেখো আমাদের ওই সময়টাতে আ খুব গণনাট্য সংঘ, আইপিটিআই এইগুলো খুব তখন চলছিল। যে কারণের জন্য সেই সময়টাতে এখন যেমন ধরো বিভিন্ন যে এই যে ব্যান্ডস গুলো, হুম, হুম, সেই সময়ে ছিল তোমার উম গণসঙ্গীত। হারমোনাইজড পার্ট দিয়ে গণসঙ্গীত। আমারও কিন্তু ওই ছোটবেলা থেকেই না আমার একটা মানে অ্যাজ এ ট্রেনার হিসাবে কাজ করব এরম একটা প্রবণতা ছিল। এই ক্লাস 9 এ যখন তখন সাংঘাতিকভাবে আমি এই ইউথ হারমোনি বলে একটা টিম আমি তৈরি করি। যেখানে ১০০ জন নাম্বার অফ হেডস ছিল আমাদের। তাতে ডান্সার আর আমাদের যে যারা গান গাইতেন প্রায় ২০ জন থেকে ২২ জন নিয়ে আমরা একটা কোয়ার ফর্ম করি। সেটা হচ্ছে ইউথ হারমোনি। তো ওই ইউথ হারমোনিতে আমরা একটা অনুষ্ঠান করেছিলাম কলামন্দির বেসমেন্টে। সেখানে আমরা বালসারা সাহেবকে ডাকি। উনি মাত্র ৳৮০০ নিয়েছিলেন। হ্যাঁ? তো না উনি ৳১২০০ নিয়েছিলেন। নেওয়ার পর আ উনি আমাদের ওখানে আসেন। তো আমাদের তখন ওই কোয়ারটা চলছে। আর উনি সাইড উইংস এ দাঁড়িয়েছিলেন। উনি শুনছিলেন। শোনার পর উনি আমাকে ডাকলেন। ডেকে আমাকে বললেন, ২ টো অফার দিলেন। একটা তো হচ্ছে উনি বললেন যে, "আমি যেটা বলছি সেটা বলা যাবে না কাউকে।" ৳৪০০ উনি আমার হাতে দিলেন ৳১২০০ র মধ্যে। দিয়ে বললেন যে, "তোমার choir-কে আরো সুন্দর করে সাজাও। তার জন্য এই অ্যামাউন্টটা কিছুই না। কিন্তু আমার তরফ থেকে এটা blessings মনে করো।" এটা একটা বিরাট বড় আমার কাছে বিরাট ব্যাপার। আজকের দিনেও আমি বলছি, আমার মনে দেখো গায়ে কাঁটা দিচ্ছে। যে এটা কত বড় আ যে স্যারের ছিল সেটা আমি পরবর্তী সময়ে বুঝতে পেরেছি। ওটা বিরাট বড় আমাকে ৳৪০০ বুস্ট এর করেছিল। কোন ইয়ারে তখন? এটা তোমার আ 87 এটি ৳৪০০ অনেক। হ্যাঁ, 87, 88 একদম। তখন ৳৪০০ ছেড়ে দেওয়ার মতো অনেক বড় অনেক বড় ব্যাপার, হ্যাঁ। না এবং সবচেয়ে কথা যে ৳১২০০ র মধ্যে আজকাল তুমি আমাকে বলো তো যে ৳১২০০ তখন যদি আমি ৳১২০০ উনি ভুল না হয় ব্যান্ডের জন্য নিয়েছেন। সেই ৳১২০০ র মধ্যে ৳৪০০ উনি দিয়ে দিয়েছেন। আমি তো আমার ধারণা মানে নেই 1/3 হ্যাঁ, টাকা দিয়ে কেউ মানে তো আমার মনে হয়েছে তখন হয়তো উনি উনার ফিসটাই দিয়ে দিয়েছেন। হ্যাঁ, হয়তো। হয়তো। তো এইরকম আরকি। তো এটা একটা। আর ২ নম্বর উনি ওখানেই আমাকে বললেন, "তোমার আমি হারমোনিয়াম বাজানো প্লেয়িং শুনছিলাম। কর্ডস করে বাজাচ্ছ, না জেনে বাজাচ্ছ। তো কোনো জায়গায় আমি ভুল পাইনি। তুমি যদি চাও" এরমভাবে বলতেন, "তুমি যদি চাও আমার কাছে চলে আসবে।" এরকম, হ্যাঁ? তো অক্রুর দত্ত লেনে। উনি আমাকে অ্যাড্রেসও দিলেন। বাবাকে নিয়ে আমি বোধহয় তার পরের সপ্তাহের একটা কোনো শুক্র, শনি, রবিবারের মধ্যে উনি যেদিনকে বলেছিলেন,
ওনার বাড়িতে গেলাম। তা ওনার কাছে সঙ্গে সঙ্গে আমার শেখা হয়নি, আমি আরো কিছুদিন বাদে। কিন্তু এই যে ওনার বাড়িতে গেলাম, ওনার এত মেমেন্টোস দেখছি, পাশে ওই অজিত ঘোষ পাশেই থাকতেন, উনি এলেন, ওনার সাথে নানা রকম ইন্টারাকশনস। ওই সময় আমি না হা করে গিলেছি যে ওইগুলো আমার কাছে একটা বিরাট মানে মানে পরবর্তী সময় খুব কাজে এসছে। এটা একটা। আর একটু জাম্প করে যাচ্ছি, স্যার যখন খুব শারীরিক যন্ত্রণার মধ্যে ছিলেন একেবারে শেষ সময়, তখন আমি একজন ভদ্রমহিলার মিউজিক অ্যারেঞ্জমেন্টের সময় উনি অ্যারেঞ্জমেন্ট করছিলেন, ওটা উষাদির স্টুডিওতে হচ্ছিল। কিন্তু স্যার তখন খুব একটা ভালো মানে বাজাতে পারছেন না শারীরিক কন্ডিশনের জন্য। তো আমাকে ইন্দ্রাণী ভট্টাচার্য, যিনি খবর পড়েন, তিনি গানও করেন, ওনার একটা কাজের জন্য আমাকে বুক করা হয় আর কি। স্যার একটা গানই বাজিয়েছিলেন কিছুটা, তারপর থেকে স্যার বসেছিলেন আর তার পুরো কাজটা আমি বাজিয়েছিলাম স্যারের প্রেজেন্সে। তো এটাও আমার কাছে একটা বড় পাওনা যে এরমভাবে ব্লেসিংস পেয়েছিলাম। আরেকবারের কথাটা বলবো, আমাকে একটা উনি কাজে নিয়েছিলেন, রেনেসাঁ স্টুডিওতে হচ্ছে। বারবার আমি একই জিনিস ভুল করছিলাম, মানে একই নোটেশন। ধরো গামা ধাপা এটা হয়তো আছে, আমি গামা পাধা সাপোজ এরকম বাজাচ্ছি। 3 বার উনি দেখলেন, 4 বারের বেলায় উনি বললেন যে না আমি নোটেশনটা আমি ভুল লিখেছি, তুমি যেটা বাজাচ্ছ এটাই ঠিক। মানে এইরকম ধরনের মানুষ ছিলেন। মানে কখনো যে উনি জানেন অন্য কেউ জানেন না এরকম করেননি, আর কখনো কাউকে ছোট করে কোনো কিছু বলেননি। কারোর উপর প্রচণ্ড রেগে গেছেন, তার পিঠে একবার হাত দিয়েছেন, বলেছেন যে খুব ভালো লাগলো তোমার সাথে। আমরা জানতাম যে এটা তার শেষ কাজ, কিন্তু কখনো তাকে রাগ করে বাইরে বার করে দেওয়া এসব কিন্তু স্যার কোনোদিন করেননি। এগুলো তো আজকালকার লোক যদি একটু শিখতে পারে খুব কাজে দেয়। কারণ আমাদের তো এখানে কেউ কিছু একটা জায়গায় পৌঁছে গেলে সে মনে করে সে একটা অথরিটি পেয়ে গেলে যাদের সঙ্গে অবৈধতম করার। একদম। তো এরকম লেজেন্ডদের এখন লোকজন মিস করে। আমরা পাই না হ্যাঁ, ওটা। আমরা খুব ব্লেসড, জানো তো, এরকম মানুষদেরকে পেয়েছি। আর এই সূত্র ধরে বলি যে এটাও যেমন আবার আমাদের অনেক অন্তত আমাকে তো হতে হয়েছেই, যে অনেক সময় র্যাগড হয়েছি, মানে অনেক কষ্ট করে কাজ করতে হয়েছে। ধরো ফ্লোরে একজনের, আমি নাম কারোরই বলছি না, কোনো একজন মানুষের একটা অ্যারেঞ্জমেন্টের কাজ আমি করছি, মানে তার অ্যারেঞ্জমেন্টে আমি বাজাচ্ছি আর কি। কিন্তু আমার অনেক সিনিয়র, হ্যাঁ, তো সেই মানুষটি কিন্তু আমাকে যখন পিচ, তখন তো হারমোনিয়ামের পিচগুলো 440 হতো না, এবারে কিবোর্ডের পিচটা কি আছে সেটা তো যতক্ষণ সে না দিচ্ছে আমি পাচ্ছি না, তো সেটা কিন্তু আমাকে দেওয়া হয়নি। বেন্ডার দিয়ে সমানে যার কাজ করছি তিনি বারবার করে বলেছেন যে দাদা কেন এরকম করছেন, জুনিয়র ছেলে। না আমরা তো এরকম ভাবেই করেছি। পিচ বেন্ড দিয়ে আমাকে পিচ দিচ্ছেন, আমাকে পিচটা তো মানে বুঝতে হবে, যখনই করতে যাচ্ছি উনি বাড়িয়ে দিচ্ছেন পিচটা। আমি একবার তোমাকে থামাচ্ছি, মানে তুমি বলতে চাইছো যে তখন যখন তুমি কাজ করছো আজকালকার, আজ থেকে প্রায় 20-30 বছর আগে, হ্যাঁ, রাইট? তো তখন এরকম একটা র্যাগিং এর কালচার ছিল। এটা আমি বলছি 93-4 এর কথা। একদম তখন আমি মাত্র কিবোর্ড নিয়ে এসেছি আর কি। আমি রেডিওতে গান গাইতাম, কিন্তু মানে গানের জন্য গিয়েছিলাম। আমাকে সেই সময় যিনি ছিলেন পেক্স, তিনি আমাকে শ্রী অগ্নিবাবু বন্দ্যোপাধ্যায়, তিনি আমাকে বললেন যে তুমি যেমন গান করছো করো, কিন্তু তুমি আমার সঙ্গে কিবোর্ডও বাজাবে। তো সেই ওরা আমার সাউন্ড উইং স্টুডিওতে নিয়ে যান উনি। তো সেই সময়টাতে কোনো একজন প্রতিষ্ঠিত কিবোর্ডিস্ট, পিয়ানিস্ট, তিনি আমাকে এইভাবে অসুবিধায় ফেলেছিলেন। কিন্তু ঠিক তেমনি আমি বলবো, অগ্নিবোধা কিন্তু আমাকে বলেছিলেন তোমাকে এখন বাজানোর দরকার নেই, তুমি পরে বাজাবে, ট্র্যাকে বাজাবে, ওনারা বাজিয়ে নিক। উনি কিন্তু আমাকে পুরো সুযোগ দিয়েছিলেন যে যাতে আমি বাজাতে পারি। বা তার মানে তখনকার দিনে একটা
র্যাগিং এর কালচার ছিল, হ্যাঁ, এটা বেশ একটা নতুন ধরনের ইনফরমেশন। না র্যাগিং তখন মারাত্মক ছিল। এটা কি নতুন- এখনো হয় এখন? আচ্ছা, আমি এটা যদি জিজ্ঞেস না। করি, প্রশ্ন জিজ্ঞেস করি, তুমি একজন যে আজ থেকে 20-30 বছর আগে মিউজিশিয়ান আমি শুরু করছো। 90 থেকে, আমি ইনফ্যাক্ট 92-3 থেকে অলমোস্ট প্রথম- 30 ইয়ার্স, হ্যাঁ, 30 বছর আগে থেকে তুমি আর একটা প্রফেশনালি আমি 95-6 থেকে পুরোপুরি আসি, কিন্তু কাছাকাছি 90 25-30 বছর। তো 25-30 বছর আগে তুমি একজন নতুন শিল্পী হিসেবে শুরু করেছিলে, আর এখন তুমি একটা জায়গায় আছো যেখানে তুমি একটা অথরিটি জায়গায় আছো, তুমি লোকজনকে তুমি ট্রেন করছো বা লোকজনকে তুমি গাইড করছো, হোয়াট এভার একটা জায়গায় আছে। হ্যাঁ, তো আমি ওটা মনে করি না, আমি কিন্তু একটা হ্যাঁ, মানে ঠিক আছে, হাই গিটে বোঝার চেষ্টা করছি। হ্যাঁ, ঠিক আছে? সময়টা হয়তো আমরা অনেক দিন ধরে কাজ হ্যাঁ। করছি। তো তখনকার দিনের মিউজিশিয়ানরা যেরকমভাবে ব্যবহার পেত হুম। আর এখনকার দিনে যেটা মিউজিশিয়ানরা ব্যবহার পায়, হুম। এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে, তখনকার দিনের মিউজিশিয়ানরা তারা মিউজিকটাকে কীভাবে দেখতো, কারণ এখন তো অনেক কিছু ইন্ডিপেন্ডেন্টলি কাজ শুরু হচ্ছে। Right. তো তখনকার দিনে মিউজিশিয়ানরা কীরকমভাবে নিজেরা ব্যবহার করতো আর এখন কীভাবে করে, এটা বেশ একটা জটিল জায়গা। হ্যাঁ। তো যদি তুমি না। দুটো দিক বলো। দেখো, একটা তো হচ্ছে যে সিস্টেমটা পুরো বদলে গেছে। হুম, যে সময় আমরা যে সময় কাজ করেছি, মানে পেয়েছি যাদেরকে, সেই সময় কিন্তু একসাথে সবাই কাজ করতো, যেটা এখন একদম বন্ধ হয়ে গেছে বিভিন্ন কারণে। বিভিন্ন রকমের টেকনোলজি এসছে, সেটা একটা। আর আরেকটা হচ্ছে যে মানুষের সময়ের অভাব হয়ে গেছে। তো যে কারণের জন্য আগে কি হতো, আগে ধরো একটা আগে গানের কোয়ান্টিটিও অনেক বেশি ছিল। তখন অ্যালবাম হিসাবে হতো, তার আগে রেকর্ড। আমরা রেকর্ডটা পাইনি। আমরা যখন থেকে এসেছি তখন ইনফ্যাক্ট বলতে পারো সিডি বা ক্যাসেটের শেষ, সিডির শুরু, এই সময়টাতে আমরা এসেছি। তো এই সময়টাতে কিন্তু একসাথে 10টা করে গান হতো অ্যালবাম হিসাবে। একটা সিডিতে যেহেতু 10টা গান হতে পারতো, সেই জন্য। তো যে কারণের জন্য, এবং এই 10টা গান কিন্তু সবচেয়ে ব্যাপার, আমি জানি না মুম্বাইতে কি হতো, মুম্বাইতে হয়তো একদিনে 10টা গান হতো না, কিন্তু আমাদের এখানে কিন্তু বলবো মিউজিশিয়ানদের স্কিল অনেক বেশি বরাবর। আমি ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি। আমরা এখনও কিন্তু আমরা অনেক সময়তেই বেশ কিছু স্টুডিওতে 8টা থেকে 10টা গান এখনও করি। সেই সময় তো হতোই, যেটা তুমি বলছিলে সেই পয়েন্টে আসছি। সবাই একসাথে বাজানো হতো, কিবোর্ড থেকে আরম্ভ করে তোমার রিদম, ভায়োলিন, ফ্লুট সব একসাথে বাজাতো। বিভিন্ন মানে ঘরে থাকতো সবাই, যে যার নিজের ট্র্যাকে, যাতে ট্র্যাক লিকেজ না হয়। আর আমরা কিবোর্ড নিয়ে আমরা কন্ট্রোল রুমে বসতাম। এইভাবে আমাদের কাজগুলো হতো। কিন্তু সেই সময়ে আনন্দ করে কাজও যেমন হতো, তেমনি র্যাগিংও প্রচুর হতো। র্যাগিং মানে ধরো কোনো একজন মিউজিশিয়ানস, কোনো একজন পারকাশনিস্ট, আমি নাম বলছি না, অত্যন্ত গুণী একজন পারকাশনিস্ট, তাকে 90s, কারণ 2002-3 অব্দি এটা হয়েছে। তো ফ্লোরেতে গেলেই তাকে নানা রকমের মানে তার পেছনে লাগা হতো। সাদা জুতো পরে এসছে, তাকে পুরো পলিশ নিয়ে এসে, জুতো পুরো কালো, সে নিচে আমার জুতো, তাকে বুঝতেই পারছে না সেই জুতোটা কোথায়। অনেক পরে বুঝতে পেরেছে, আরে এটা তো কালো রং করে দিয়েছে। হ্যাঁ, আর তোমার ধরো ওই যে একটা লজেন্স নিয়ে এসছে, ওই যে পোলো তোমার 3টের পর বাড়িতে আমাদের একজন বিখ্যাত সেতারিস্ট, হ্যাঁ, তিনি বাড়িতে বসে ন্যাপথলিনকে পুরো ভেতরে ফাইল করে ঠিক পোলোর মতন করেছেন। এবারে একটা পোলো পুরো খুলে 4 নম্বরে ওইটা রেখেছে, তার আগে পোলো সবাইকে দিচ্ছে তার সামনেই, দিয়ে 4th যেটা এসছে সেটা ন্যাপথলিন, সেটা কিন্তু কাউন্ট করা আছে, সেটা ঠিক ওই ভদ্রলোককে দেওয়া হয়েছে। তিনি মুখে দিয়ে বুঝতে পেরেছেন যে মারা যেতে পারে। হ্যাঁ, তো কিন্তু যদি সে এখন না খায় তাহলে তো মুরগি হয়ে যাবে, সুতরাং সে ওটাই খেয়ে ফেললো। হ্যাঁ, এইরকম র্যাগিং হতো, বুঝলে। কিন্তু এটা তো শরীরের জন্য খুব রিস্কি। মানে এইচএমবিতে রেকর্ডিং হচ্ছে, তাকে ভদ্রলোক আরশোলায় ভয় পায়, তাকে আরশোলা দিয়ে, পুরো জ্যান্ত আরশোলা দিয়ে মালা তৈরি করা হয়েছে, তাকে ওটা পরিয়ে দিয়েছে, সে এরকমভাবে বসে আছে, পুরো ঠকঠাক করে কাঁপছে, কিছু করতে পারছে না। কিন্তু ওকেই যেদিনকে আবার র্যাগিং করা হচ্ছে না, ও বলছে, কিরে তোদের কি শরীর খারাপ, আজকে তো কিছু বলছিস না আমাকে। মানে এইগুলোর পজিটিভ দিক ছিল, মানে প্রচণ্ড একটা আনন্দ করে, হুজুক করে। আমি বলছি না র্যাগিং যেমন হতো,
তেমনি ঠিক সেরকমভাবে আনন্দ করে কাজগুলো হতো। সেইটা কিন্তু এখন আমরা তো মিস করি, কিন্তু যারা এখন কাজ করছেন তারা কিন্তু এটা পাই না। এখন কাজটা কিভাবে হয়? এখন তো ধরো কম্পিউট করছি আমি, বা যিনি হুম। কম্পিউট করেন তিনি কম্পিউট করলেন। তারপরে যিনি বাঁশি বাজাবেন তিনি একদিন এলেন, এসে কর্ডস দেখে বাঁশি বাজিয়ে দিলেন, বা তার মতন করে বাজালেন। অথবা যদি আমরা নোটেশন করে ডাকি তাহলে তিনি সেটা বাজিয়ে দিলেন। কিন্তু কার জন্য বাজালেন, কি বাজালেন তিনিও জানলেন না। আর এরকম হয়েছে যে ফিল্মের আমি একটা করেছি, লালালা করে গান গাওয়া আছে। তো যিনি ভায়োলিনিস্ট তারা বলছেন যে আমরা যে অব্লিগেটো লাইনস বাজাবো, গানটা কি দুঃখের না গানটা সাসপেন্স ওরিয়েন্টেড কি, কারণ তো গানটা গাওয়া নেই। তো এইরকম আর কি, মানে পুরোটা খুব টেকনিক্যাল এবং মেকানিক্যাল হয়ে গেছে। তো আমি ভালো মন্দর দিকে যাচ্ছি না, কিন্তু তফাৎটা বলছি। আর র্যাগিং, এখন তো র্যাগিং এর সুযোগটা কোথায়? তুমি তো তোমার মতন কাজ করছো বাড়িতে, একজন হয়তো মুম্বাইতে কাজ করছে, একজন মাদ্রাজে কাজ করছে, যে যার মতন সেখান থেকে ট্র্যাক বাজিয়ে পাঠাচ্ছে, সেভাবে কাজটা হচ্ছে। র্যাগিংয়ের জায়গাটা অনেক কমে গেছে। আর তার জন্য কিন্তু আমি বলবো যে মিউজিকের মধ্যে যে জানটা ছিল সেটাও অনেক কমে গেছে। পজিটিভ নেগেটিভ দুটো একসঙ্গে দুটোই। বলছো। তো তুমি দেশ বিদেশে কাজ করতে যাও প্রচুর। তো কিছুদিন আগে ইউএসএ গেছিলে কাজ করতে। তো সেখানে কাজ করার অভিজ্ঞতা কেমন? আর তারা তোমাকে কীভাবে কন্ট্যাক্ট করে কাজ করতে যাচ্ছ? মানে ধরে নাও এটা কি কোনো ইভেন্টের থ্রু আসে, বা তারা তোমাকে চেনে বলে টাকা ডাকে, ঠিক আছে? বা এটা একটা প্রশ্ন কারণ মিউজিক যাচ্ছে। আর সেখানকার আবহাওয়াটা কেমন? মানে মিউজিক করতে যাচ্ছ, তারা কীভাবে তোমাকে আপ্যায়ন করছে, সামথিং লাইক দ্যাট। তারপরে একটা মাইন্ডেরই তো একটা ব্যাপার থাকে ওখানে যাওয়ার জন্য। এটা নিয়ে একটু বলো, কারণ প্রচুর শিল্পী আছে যারা যায় দেশের বাইরে কাজ করতে, তারা কীভাবে জিনিসটাতে এগোবে? দেখো, প্রথম কথাটা হচ্ছে যারা বিদেশে আছে, সেটা কিন্তু আমি জানি না পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে কতটা এটা হবে। কারণ তারা কিন্তু হয় আমাদের জেনারেশনের অথবা তারও আগে। এখন তার আগে যারা আছে তারা একেবারেই মানে অনেকটা এন্ডে চলে গেছেন। কিন্তু আমাদের জেনারেশনই যারা, তারাই ম্যাক্সিমাম এখনো আমাদের এই জায়গাটা চালিয়ে নিয়ে যাচ্ছেন। কারণ আমরা মেইনলি যাই হচ্ছে এনএবিসি শো করার জন্য। আমাদের যেটা মানে বঙ্গীয় সম্মেলন যেটা, সেটাই বিভিন্ন জায়গাতে হয়, সেটা একটা। আরেকটা হচ্ছে যে দেখো, যে যেরকম সময়ে বিদেশে চলে গেছেন, ঠিক সে সময়েতেই কিন্তু তারা আটকে যায়। মানে ধরো কেউ একজন 90s-এর মানুষ, সে হয়তো ইউএসএ গিয়ে ওখানে সেটেলড। সেই সময়ের যে গান বাজনাগুলো উনি শুনে গেছেন, যখনই সেই গান বাজনাগুলো হয় ওখানে গিয়ে, তখন তো উনি নস্টালজিক হয়ে যান। তখন তিনি ওই সময়টাকে রিলেট করতে পারেন যে এই সময়টাকে আমি, বড্ড সুন্দর সময় ছিল, পেরিয়ে এসেছি আমি। এবং আমি একটা জিনিস দেখেছি যে যারা বিদেশে থাকে তারা কিন্তু, মানে প্রবাসী বাঙালিরা, শুধু বিদেশ বলে না, সেটা টাটাতেও হতে পারে, প্রবাসী বাঙালিরা কিন্তু অনেক বেশি বাঙালি আমাদের কলকাতার বাঙালির থেকে। সেটা কালচারেই বলো, তাদের পোশাকে বলো, আর গান বাজনা শোনার ব্যাপারে বলো, সবটাই। আমরা বরঞ্চ বেশি একটু, মানে আমরা এখানে যারা কলকাতাতে থাকি তারা আমরা না একটু বেশি বিদেশি অনা দেখাই, একটু ইংরেজিতে কথা বলার চেষ্টা করি। আমি কখনো দেখিনি যা আমরা যখন বাইরে যাই কেউ আমাদের সঙ্গে বাংলা ছাড়া অন্য কোনো শব্দ ব্যবহার করছে। কি ভালো না? হ্যাঁ, আর এটা আমার সঙ্গে প্রতিদিনই কখনো কোনো না কোনো বাঙালি কলকাতায় আসার পরে বেশি করে কারো না কারোর সঙ্গে আমাকে কথা কাটতে হয়, ভাই বাংলা কথা বল। একদম। আমি জানি না কেন, মানে দুটো বাঙালি কেন বাংলায় কথা বলে না আমি ঠিক। এখন তো আবার নতুন চলে এসেছে বাঙালিরা বাংলার মধ্যে হিন্দি একদম হিন্দিটা বলতে পারছে না, হাফ হিন্দি ভালো বলে, ভালো করে বল। ঠিক। ভাষাকে তো অপমান করিস না, না, হিন্দিটা জেনে বল, অসুবিধা নেই। হিন্দিটাকে তেড়িয়ে মেরিয়ে ভেঙে চুরে ঠিক। তার মধ্যে তিনটে খিচুড়ি কালচার। ভুল ইংরেজি বলে দিই, আমার কুল হতে হবে। ঠিক তাই। আমি বললাম বাংলাটা কেন, কারণ আমরা যারা কলকাতার বাইরে থেকে এসেছি হুম। আমরা কিন্তু বাংলা বলতেই অভ্যস্ত। আমি বাংলা বলবো না কেন সেটাই বুঝতে পারি না। না, এটা কিন্তু প্রবাসী বাঙালিরা, সেটা কিন্তু ভারতের মধ্যেও, মানে আমি বলছি ধরো তুমি কেউ হয়তো পুনাতে আছেন, না এটা আমি অস্বীকার করবো। তাই না, কিন্তু আমি কিন্তু এটা পেয়েছি। এটা অস্বীকার করবো। আচ্ছা,
এটা আমি অস্বীকার করবো। আমার ছেলে এখন ব্যাঙ্গালোরে থাকে, হ্যাঁ। তাই আমার ছেলে ব্যাঙ্গালোরে বসে বা পুনেতে বসে বা কোথাও একটা বাইরে বসে সে সেখানে মাছ কিনতে যায়, হ্যাঁ। দাদা একটা মাছ দেবেন, সে তখন তার হিন্দি বেরোয় না মুখ থেকে, বা দাদা একটা মাছ মছলি দেবেন, তখন সে যখন হাসে ওখান থেকে বাসা দাঁড়িয়ে, তখন সে বলে আরে আমি তো বাংলা বলতে পারি না, হিন্দি বলতে পারি না, আমাকে বাঙালি বলে আমার বাংলাটাকে না অসম্মান করছে। আমি ওই আবার জায়গাটা সে যখন বলছি না। কলকাতায় ঠিক, আসে, তুমি কলকাতায় ঠিক আসে বলছো, ওটা ঠিক তখন বলছো। আবার সেম ভাষায়, দাদা একটা মছলি দেবেন, না, তখন বলে আমার ছেলে তো বাইরে থাকে, বাংলাটা বলতে ভুলে গেছে। কেন ভুলে গেছে বাবা? না এটা যেমন, আবার তুমি তার সঙ্গে আমি তোমাকে বলছি, ধরো কেউ দিল্লিতে চলে গেছে চাকরি সূত্রে, ঠিক আছে, সে যখন দিল্লিতে যাচ্ছে না তখন তার ওই টেন্ডেন্সিটা আছে, কিন্তু ওখানে যাওয়ার পর যখন বাঙালি কম পাচ্ছে, ধরো সে চিত্তরঞ্জন পার্কে থাকে না, সে একটা এমন জায়গায় থাকে সেখানে বাঙালি নেই, হঠাৎ করে যদি কাউকে একটা বাঙালি পায় না, তার সাথে তুমি ভাবতে পারবে না, তার মনে হবে যেন হ্যাঁ, তার এটা জানি। কারণটা হচ্ছে যে সে তখন পাচ্ছে না বলে। হ্যাঁ, সে কিন্তু আবার যখনই কলকাতা আসবে তার সেই ব্যাপারটাই চলে আসবে, এইটা কিন্তু হয়। এই মেকি ব্যাপারটা প্রচন্ড বেশি। এটা আসলে আমরা যেটা পাই না সেটা আমাদের মনে হয় যে এটা বোধহয় খুব সহজলভ্য, এটা দরকার নেই, আমি এটা অন্য কিছু করি। ঠিক তাই বিদেশে যারা আছে তারা চেষ্টা করে, কিন্তু সারাক্ষণ তো ইংরেজিই বলছে, কিন্তু আমরা যখন যাই তখন তাদের মনে হয় যে যতটা পারি এখন আমরা একটু ওই কালচারটাকে নিয়ে থাকি। আর এই জন্য তো তুমি দেখো না, আমরা যদি এখান থেকে পোড়ামাটির কোনো জিনিস নিয়ে যাই অ্যাজ এ মেমেন্টো, ওরা খুব খুশি হয় যে ওরা কিন্তু সোনাদানা নিলে ওই ব্যাপারটা হয় না। তুমি যদি একটা বাংলা বই নিয়ে যাও না, তোমার যত্ন করে রেখে দেবে, আহা এই বইটা মেম সাহেব তুমি নিয়ে এসছো, আমি কতদিন এই নিমাই ভট্টাচার্যের মেম সাহেব পড়িনি, হ্যাঁ তা এটা রেখে দিয়ে যাও, দারুণ জিনিস দিয়েছো আমাকে। এগুলো কিন্তু হয়। গড়িয়াহাটার যদি কোনো একটা হাড় বা তুমি একটা যদি একটা খুব কম দামের সেটা যদি দাও না, দারুণভাবে তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, এগুলো কিন্তু হয়। তা ওরা কালচারটা একটু হলে প্রিজার্ভ করছে। তো আমরা যদি আমাদের আড্ডা শেষের আগে, যদি তুমি যেমন খুব ভালো একজন কিবোর্ডিস্ট, ঠিক আছে, তো আমরা আমাদের দর্শককে বলবো আমাদের চ্যানেলের আগেও প্রিয়দর্শীর সঙ্গে, আমাদের চ্যানেলের অন্যতম পরিচালক, তার সঙ্গে, এবং তিনি একজন সঙ্গীত শিল্পী, তার সঙ্গে দেবাশিস দা অনেকগুলো গান আমাদের জন্য করেছেন। তার জন্য আপনারা যদি আমাদের রবীন্দ্র জয়ন্তীর একটা এপিসোড আছে, যদি দেখতে পারেন, চোরকাটার স্পেশাল রবীন্দ্রনাথ বাবু ঠাকুরকে আমরা শ্রদ্ধা করে দিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীতে, তো সেখানে আমরা একটা অ্যালবাম রেখেছিলাম, তো সেখানে খুব সম্ভবত কিছু কিবোর্ডের গান বোধহয় আপনার করা ছিল। তো যারা দর্শক তারা দেখতে পারেন গিয়ে ওনার কাজ। তো একটা প্রশ্ন ছিল কিবোর্ডে আসার আগে, যে যারা এনএবিসি থেকে বা বাইরে থেকে কাজ করছে তোমার সঙ্গে, তো তারা কি ডিরেক্টলি তোমার কন্ট্যাক্ট করে না কোনো ইভেন্টের থ্রু তোমরা? হ্যাঁ দেখো, এটা আমি তুমি প্রশ্নটা করেছিলে, এটা হয় আর্টিস্ট বেসিসেও, মানে ধরো একটা এনএবিসিতে টোটাল 14 জন বা 20 জন কাজ করছেন, তার মধ্যে কিছু আর্টিস্ট থাকেন যারা কমন মিউজিশিয়ান চান, মানে আমাদের হয়তো কখনো রবীন্দ্রনাথের গান বাজাতে হচ্ছে, কখনো ক্লাসিক্যাল বাজাতে হচ্ছে। এইবারে যেমন আমি আরমানের জন্য গিয়েছিলাম, এবারে যেমন আমি অদিতি মহসিনের জন্য গিয়েছিলাম, তো ওরাই আমাদের 2-3 জনকে ওরা আমাদের নাম বলেছিল ইন্ডিয়ার মধ্যে, তো তখন ওরা ডিরেক্টলি এনএবিসি আমাদের সাথে কন্ট্যাক্ট করে, এটাও একটা হয়। আবার অনেক সময় হয় যে বিদেশের জন্যই আমরা শুধু অ্যাজ এ মিউজিশিয়ানস ওখানে গেলাম, আর্টিস্ট হচ্ছে ওরাই। ও আচ্ছা, এটাও হয়। এনএবিসির জন্য যেটা হয় সেটা এইভাবে আমাদের হয়, এনএবিসি ডাইরেক্টলি আমাদেরকে কন্ট্যাক্ট করে, এবং তারপরে যা আমাদের সঙ্গে যদি সবটা ম্যাচ করে যায়, সেটা রেমুনারেশনস থেকে আরম্ভ করে সব কিছুই, সেটা যদি হয় তখন আমরা যেতে পারি। বাহ, সুন্দর একটা স্ট্রাকচার হয়েছে। একদম এইভাবেই হয় এটা। তো তুমি যদি চাও, যদি আমার দর্শককে তোমাদের একটু কাজ শোনাতে চাও, বেশ।
খুব সুন্দর, খুব সুন্দর। আশা করি দর্শকদের ভালো লেগেছে। তো আমরা আবার কাজ করব হ্যাঁ, এবং নিশ্চয়ই। দর্শকদের জানিয়ে রাখি যে হুম। প্রথমে যেটা বলেছিলাম, আমরা যেখানে শ্যুট করছি আজকে এপিসোডটা, এটা দেবাশিসদার নিজস্ব স্টুডিও। তুমি যদি স্টুডিও সম্বন্ধে একটু বলে দাও, কোথায়? এটা দেখো, এটা আমি আমি কি আছি? হ্যাঁ, আচ্ছা। এটার একটাই আমি বলবো যে এইটার করার কিন্তু পেছনে একটা বড় কারণ হচ্ছে যে ওই যে সময় করোনার এইরকম একটা পরিস্থিতি ছিল, তখন আমরা দেখলাম যে অনেক বেশি লোককে নিয়ে আমাদের করতে পারবো না। এই জন্য একটা অ্যাম্পি থিয়েটার করা আর সঙ্গে এই ধরনের অনলাইন ব্রডকাস্টিং এইগুলোর জন্যই আমাদের এটা করা হয়েছিল। এটা তোমার পূর্বলোকে রয়েছি আমরা। হ্যাঁ, পূর্বলোকে মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারির খুব কাছে। আর আমরা সেকেন্ড ফ্লোরে আছি। আর আমাদের এখানে সব রকম তুমি কাজ করতে পারবে। যেমন ধরো শুটস তো রয়েছেই। তাছাড়া তুমি মিউজিক ভিডিও, আর আপনারা সবাই আসুন। আর খুব ভালো লাগবে আমাদের অ্যাম্বিয়েন্স। আশা করি একদম আমরা একটা হোমলি অ্যাটমসফিয়ারে কাজ করি। আর আমাদের যারা ক্রুজ আছেন তারাও খুব আপনাকে হেল্প করবে। আর আমরা চাইবো যে সবাই মিলে আমরা যদি এ ধরনের কাজ করি, তাহলে নিশ্চয়ই আমরা অনলাইনের এ ধরনের শোজগুলোকে আরও ভালো করতে পারব। আর আমি এই প্রসঙ্গে একটা কথাই বলবো, তুমি যে বৈঠকখানা যে জায়গাতে তুমি নিয়ে এসছো, এটা সত্যি খুব সুন্দর, খুব ভালো। আমি জানি যে তোমরা একটা খুব বড় একটা অ্যাওয়ার্ডও পেলে। আমি কোম্পানি কিছু বলছি না। তো কিন্তু আমি চাইবো যে এভাবেই আরও এগোও। আর আমাদের তরফ থেকে যদি কিছু আমাকে হেল্প করতে হয়, সেটা অবশ্যই আমরা আছি। একসাথেই আমরা কাজ করব। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এবং অনেক তোমরা সাহায্য করেছো। তো তুমি যদি তার জন্য অনেক, আমরা সবসময় কৃতজ্ঞ থাকবো এবং আশা করি আমরা এখানেও আবার, কৃতজ্ঞতার কিছু নেই। না, বলো। পাশে তো সবাই থাকে না। তো আমাদের জোরকাটা টিমের পক্ষ থেকে সবাইকে, তরফ থেকে তোমাকে এবং তোমার পুরো টিমকে সবাইকে আমাদের ধন্যবাদ। যেখানে যতগুলো এপিসোড আমরা শ্যুট করেছি, বা হয়তো আগামী দিনেও কিছু করবো। হ্যাঁ, এই প্রসঙ্গে শুধু একটা কথা না বললে ভুল হবে। কারণ এই যে স্টুডিওটা, এটা ভিজুয়াল অডিও থিয়েটার। তো এটা কিন্তু শুধু আমার একার নয়, এটা জয়েন্ট ভেঞ্চার। সায়ন্তনী গুপ্ত বলে একজন খুব রিনাউন্ড সিঙ্গার এর সঙ্গে আছেন এবং উনিও খুব মানে ওনার যদি না সায় থাকতো, আমরা এইভাবে কাজটা করতে পারতাম না। শান্তনু ম্যামকে অনেক ধন্যবাদ এবং আরও একজনকে ধন্যবাদ, সেটা হচ্ছে প্রিয়দর্শী ব্যানার্জি, যিনি না থাকলে আগে রাইট। আমরা এটা শুরু করতে পারতাম না। তাকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আমি শেষ করার আগে আমি চাইবো যে তুমি যদি তোমার মতো কোনো সঙ্গীত শিল্পীকে বা কাউকে যদি তুমি কিছু বলতে চাও বা কোনো ইন্সপায়ার করতে চাও, তুমি অডিয়েন্সকে বলতে পারো। হ্যাঁ, কেমন? আমি সব্বাইকেই বলবো যে আমরা খুব একটা কি বলবো? আমরা বলি না যে একটা খুব গোল্ডেন টাইম আমরা পেরিয়ে এসেছি। ওই সময়কার মিউজিক ভালো, এই সময়কার মিউজিক খারাপ, বা ওই সময়ই সব ভালো ছিল, তা নয়। আসলে আমাদের শোনার মাধ্যমগুলো চেঞ্জ হয়ে গেছে। সেটা একটা বড় কারণ। আদারওয়াইজ গান কিন্তু এখনো অনেক ভালো, ভালো হচ্ছে এবং এখনকার যেসব শিল্পীরা আছেন, তারা কিন্তু অনেক কিছু শিখে আসছেন এবং তারা কিন্তু অনেক কিছু দেবার চেষ্টা করছেন। তো সুতরাং আমাদের একটু ভালো মন নিয়ে যদি আমরা শুনি আর মিউজিকের পাশে থাকি, আমার মনে হয় কিন্তু আমরা ঠিক আগেকার মতনই এখনো আমরা অনেক ভালো, ভালো গান পাবো। তাই ওই আগের গান ভালো, এখনকার গান ভালো নয়, বা এখনকার গান ভালো, আগেরটা ভালো না, এরমভাবে ভাবলে হবে না। গুড মিউজিক সারা জীবন ছিল, সবসময় ছিল। তো সুতরাং ভালো সঙ্গীতের জন্য আপনারা থাকুন, বেশি করে গান শুনুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলকে, যাতে নাকি আমাদের শিল্পীদের অনেকটা কি বলবো, পরিচিতি আরও অনেক বেশি জায়গাতে ছড়িয়ে পড়ে। আর এভাবেই থাকুন আমাদের পাশে। ঠিক আছে দেবাশিসদা, আসার জন্য ধন্যবাদ। তোমার ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে সময় বের করার জন্য। না, তোমাকেও আর অনেক ধন্যবাদ। হ্যাঁ, একদম, আবার নিশ্চয়ই দেখা হবে। একদম। তো আজকের মতো এখানে শেষ করছি। একদম। নমস্কার। নমস্কার। তো দর্শকরা, আজকে খুব সুন্দর একটা আমাদের আড্ডা গেল। একজন খুব সুন্দর একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে আমরা আলাপ করলাম। তো এই পৌষ মাসের ঠান্ডায় আস্তে আস্তে আমরা আরও নতুন নতুন শিল্পীকে নিয়ে আসবো। আপনারা এই শীত উপভোগ করুন আর তার সঙ্গে আমাদের পাশে থাকুন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আপনারা যদি অন্য কোনো শিল্পীকে আমাদের সঙ্গে দেখতে চান বা কাউকে দেখতে চান, আপনারা আমাদের জানান আমাদের ইউটিউবে কমেন্ট বক্সে এসে। আমরা চেষ্টা করবো তাদের সঙ্গে যোগাযোগ করার এবং আপনার জন্য তাদেরকে নিয়ে আসার। তাহলে আজকের মতো আড্ডা এখানে শেষ করছি। পরের সপ্তাহে আবার ফেরত আসবো বৈঠকখানার নতুন আড্ডায়, নতুনভাবে, নতুন করে।
ততদিনের জন্য সবাই ভালো থাকবেন। বাড়ির সবাইকে আমাদের তরফ থেকে অভিবাদন এবং সবাইকে নমস্কার। আজকের জন্য থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।